হ্যাঁ মামি, আমার ভাইয়া মূলার তরকারি অনেক পছন্দ করে। আপনি ভাইয়াকে অন্য কোনো তরকারি দিয়েন না, শুধু মূলাই দেন। মামি তো আমাদের কথা সত্যি ভেবে নিল। মূলার তরকারির বাটি হাতে নিয়ে বাটির অর্ধেক ভাইয়ার প্লেটে তুলে দিল। ভাইয়া চোখ বড় বড় করে তার প্লেটের দিকে তাকিয়ে রইল। খালামণি নামাজ পড়তে চলে গেছে। সে থাকলে শয়তানি করতে পারতাম না। এনাজ ভ্রু কুচকে তায়াং ভাইয়াকে জিজ্ঞেস করলো, কি রে তায়াং, তোর আবার এই তরকারি কবে থেকে এত ফেভারিট হলো? আমি তো জানতামই না। তুই সত্যি আমাদের তায়াং তো, যে কিনা আউচ। এনাজ পুরো কথা শেষ হওয়ার আগে আমি আমার বা হাত দিয়ে তার বা হাতে একটা চিমটি মারলাম। সে আউচ বলে আমার দিকে তাকিয়ে বলল, চিমটি মারো কেন? এদিকে আসেন, কানটা এদিকে বাড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? এনাজ কান বাড়িয়ে দিতেই আমি বললাম, তায়াং ভাইকে চালাচ্ছি, একদম ওর পক্ষ নেবেন না, তাহলে কিন্তু ওই পুরো বাটির মূলের তরকারি আপনাকে খাওয়াবো। না না, আমার মূলা পছন্দ নয়, আমি আর কিছু বলবো না। তায়াং ভাইয়া হুঙ্কার মেরে বলল, তোরা ফিসফিস করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস, তাই না? একবার শুধু অপেক্ষা কর, শাকচুন্নি, তোর খবর আছে। তায়াং ভাইয়া কাদো কাদো মুখে প্লেট থেকে এক টুকরো মূলা নিয়ে মুখে দিল। বেচারার বোধ হয় ভেতর থেকে সবকিছু গুলিয়ে আসছে। একবার মুখ বাঁকিয়ে এক হাতে মুখ আটকে রাখলো। এখন বেচারা পারছে না উঠে যেতে। কোনো রকম সেটাকে গিলে আমার দিকে তাকিয়ে বলল, হাতি ফাঁদে পড়লে চামচিকাও লাথি মারে। নূর আপু মিটমিট করে হেসে তাকে বলল, তানভীর ভাইয়া, আপনার না এটা পছন্দ, তাহলে খাচ্ছেন না কেন? আমি তায়াং ভাইয়াকে এক চোখ মেরে নূর আপিকে বললাম, এত কম দেখে ভাইয়া বোধ হয় খেতে চাইছে না। মামি ওকে পুরো বাটির তরকারি দেন, নয়তো ভাইয়া আজ ভাত খাবে না। মামি তায়াং ভাইকে বলল, তানভীর, আরো তরকারি লাগবে? তায়াং ভাইয়া মাথা উঁচু করে কাদো কাদো মুখে প্লেটের ভাত নাড়তে নাড়তে বলল। না মামি। আমি শয়তানি হাসি দিয়ে চেঁচে বললাম, আরে ভাইয়া লজ্জা পাস কেন? আমরাই তো। আহারে ভাই আমার, বেচারা এত দিন পর প্রিয় খাবার দেখে খুশিতে বোধহয় চোখে পানি চলে আসছে। খুশিতে খেতেই পারছে না। ভাইয়া তুই দেখিয়ে দে, তুই সব তরকারি শেষ করে দিবি। তায়াং ভাইয়া কাউকে ভয় পায় নাকি? এনাজ বলল। হ্যাঁ তায়াং, দেখিয়ে দে, তুইও পারিস। তায়াং ভাইয়া মাথা উঠে কটমট করে এনাজের দিকে তাকিয়ে বলল, শালা তুইও ওদের মতো শুরু করছিস। এনাজ দাঁত বের করে একটা হাসি দিল। আমরা সবাই মিটমিট করে হাসছি। মামি ডাল আনতে কিচেনের দিকে চলে গেল। তায়াং ভাইয়া আমাদেরকে হাসতে দেখে আরো রেগে গেল। অল্প একটু ভাতের সাথে মূলার তরকারি মেখে মুখে দিতেই ওয়াক ওয়াক করে মুখে হাত দিয়ে বেসিনের দিকে ছুটে গেল। একদম ঠিক হয়েছে, এবার বোঝ মজা, আমার সাথে লাগার মজা এবার হাড়ে হাড়ে টের পাবি। ভাইয়া উঠে বেসিনের দিকে যেতেই খাবার টেবিলে উচ্চ হাসির রোল পড়ল। এক্স মানেই হলো কালসাপ। এতদিন আমি এই কথাটা বিশ্বাস না করলেও এখন তা মনে প্রাণে বিশ্বাস করি। যখনই আপনি সব ভুলে নতুন করে জীবন শুরু করবেন, তখনই আপনার জীবনটাকে তেজপাতা থেকে বাঁশপাতা বানাতে এদের ফের আগমন হবে। আপনি যদি তার মিষ্টি কথার ফাঁদে পড়ে যান, তাহলে আর একটা বাঁশ পাওয়ার জন্য তৈরি হন। অবশ্য বেঈমানকে তো কখনো দুটো সুযোগ দেবেন না। যে আপনাকে চরম মুহূর্তে ফেলে নিজে গা সারা ভাব নিয়ে পালিয়েছিল, তাকে দ্বিতীয়বার বিশ্বাস করলে তো দ্বিতীয়বার ঠকলেন। কালসাপকে বিশ্বাস করলে আপনার ছবল খেতে হবে। তেমনই এই এক্স নামক মানুষটাকে বিশ্বাস করলেও ধোঁকা পাবেন। তবে সবাই এক নয়, কিন্তু সিংহভাগেই কালসাপের সাথে তুলনীয়। ক্যাফেতে বসে আছি আমি ও শারমিন, দুজন একসাথে ফুচকা খেতে এসেছি। তায়াং ভাইয়ের থেকে 500 টাকা লাভ করেছি শুনেই শারমিন ঝেঁকে ধরলো ট্রিট দিতে হবে। এরকম দু একটা বেস্ট ফ্রেন্ড থাকলে সাইড ব্যাগ খালি হতে দুদিনও লাগে না। মনটা বেশি একটা ভালো নেই। সকালে নূর আপি ও মামি চলে গেছে। বাসায় থাকলে খারাপ লাগবে বলে কলেজে চলে এসেছি। তন্নি আসেনি, ওর ক্লাসে ঢুকে গেছে, নয়তো আমাদের সাথে চলে আসতো। বিজনেস ম্যাথ ক্লাস ফাঁকি দিয়ে চলে এসেছি ক্যাফেতে। মোবাইলে স্ক্রল করছিলাম, হঠাৎ শারমিন বলল, এই নোভা দেখ। কি দেখবো? মোবাইলের থেকে চোখ তো উঠা, তবেই না দেখতে পাবি। মোবাইলটা একটু রাখ। এভাবেই বল না। তুই কি মোবাইলের থেকে মাথা উঠাবি? আমি ঈষৎ বিরক্ত মাখা মুখ নিয়ে শারমিনের দিকে তাকিয়ে বললাম, ওই চেমড়ি হইছে কি? কোনার টেবিলের দিকে তাকা। সাদা কালার ফুল হাতা টি শার্ট পরা ছেলেটার দিকে একটু ভালো করে নজর রাখ। আমি সেদিকে না তাকিয়ে ওদের দিকে তাকিয়ে বললাম, এত বড় গদ্য না বলে সরংশ বল। ওই ছেলেটা কিছু সময় পরপর তোর দিকে তাকাচ্ছে। হাব ভাব ভালো ঠেকছে না আমার।
ছেলেটা না হয় আমার দিকে তাকাচ্ছে, কিন্তু তুই এত ওই ছেলের দিকে তাকাচ্ছিস কেন? আমার তো তোর হাব ভাব ভালো মনে হচ্ছে না। এর জন্য কারো ভালো করতে নেই। আচ্ছা বল, কোন ছেলে? কোনার টেবিলের একটা ছেলে বসে আছে। কোন ছেলে না কোন ছেলে বসে, কথা পুরো শেষ করতে পারলাম না। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই সারা শরীরের রক্ত গরম হয়ে গেল। কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। এই বেশরম ছেলে আমাকে ফলো করা ছাড়েনি। আমি তাকাতেই রোশান এক ভুবন ভুলানো হাসি দিল। তাতে রাগ কমার বদলে আরো বেশি বেড়ে গেল। দ্রুত মাথা ঘুরিয়ে ফুঁসতে লাগলাম। শারমিন আমাকে এই অবস্থায় দেখে বলল, এই তুই ঠিক আছিস তো? মাঝে মাঝে তোর কি হয়? তুই কি ছেলেটাকে চিনিস? হুম। কে উনি? তোকে আমার বিষাক্ত অতীতের কথা বলেছিলাম না, সেই বেইমান ছেলে। আমার কথা শুনে শারমিনও ফোঁস করে রেগে গেল। ঝাঝালো গলায় বলল, ওই হারামজাদে এখন কি করে? ওর সাহস কি করে হয় তোকে ফলো করার? ইচ্ছে তো করছে গিয়ে ঠাটিয়ে এক চড় মেরে আসি। ছেলে মানুষ যে এতটা খারাপ হতে পারে তা এর কথা তুই না বললে জানতেই পারতাম না। বাদ দে, ওইদিকে আর তাকাস না। এখন কি চলে যাবি? প্রশ্নই ওঠে না। আমি পিছুটান রাখি না। অতীত নিয়ে মন খারাপ করে পড়ে থাকার মতো মেয়ে এই নোভানা। ফুচকা দিয়ে গেলে খেয়ে এখান থেকে বিদায় হব। একে দু চোখে আমি সহ্য করতে পারি না। ফুচকা অর্ডার দিয়েছি, না খেয়ে কি করে যায়? তুইও না কি যে বলিস। ওকে, তুই যা ভালো মনে করিস। মোবাইল ব্যাগে রেখে শারমিনের সাথে কথা বলায় মনোযোগ দিলাম। মুখে যতই অস্বীকার করি অতীত নিয়ে মন খারাপ করি না, কিন্তু যখন মনে পড়ে তখন নিজেকে আটকে রাখা খুবই দুঃসাধ্য হয়ে যায়। আমি যে আমার মাঝে থাকি না। ভেতর থেকে কান্নাগুলো গলায় এসে দলা পাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। ফুচকা দিয়ে যেতেই আমি ও শারমিন দুজন হাসি ঠাট্টা করতে করতে ফুচকা মুখে পুড়তে লাগলাম। না চাইতেও চোখটা রোশানের দিকে বারবার চলে যাচ্ছে। এই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি। বিনিময়ে নিজের চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ ও ধোঁকা ছাড়া কিচ্ছু পেলাম না। দ্রুত খাওয়া শেষ করে ফেললাম। শারমিনের হাতে টাকা দিয়ে ওকে বিল পে করতে বলে আমি ক্যাফের সামনে দাঁড়িয়ে রইলাম। রোশান আমাকে একা দেখে দ্রুত আমার সামনে এসে বলল, কেমন আছো রায়? আমি তার দিকে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বললাম, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? প্রয়োজন মনে করছি না। আমাকে কি মাফ করে দিয়ে আরেকবার সুযোগ দেওয়া যায় না? জীবনেও না। আমাকে তো ভুল বোঝানো হয়েছিল, তুমি তো সব জানো, তবুও কেন আমার উপর এত আক্রোশ তোমার? আপনার মতো বেহায়া না দুটো দেখিনি আমি। মানুষ কতটা নির্লজ্জ বেশরম হলেও নিজের চেহারাটা আমাকে দেখাতে আসতে পারে তা আমি ভেবেই পাই না। হ্যাঁ, মানলাম আপনাকে ভুল বোঝানো হয়েছিল। আচ্ছা আমায় বলুন তো, আপনি কি অবুঝ, নাবালক বাচ্চা ছেলে? আপনাকে কেউ মিথ্যে বানিয়ে বলবে, এডিট করা ছবি দেখাবে, চোখের ধোকা দেবে, আর আপনি যাচাই বাছাই না করে একটা মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে দেবেন? এসব মন গড়া কাহিনী না আমায় শোনাতে আসবেন না প্লিজ। আপনাদের তিনজনকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। ভেতর থেকে মাফ নামক শব্দটাই আসে না। আমি এত মহান মানুষ নই। যার কাছ থেকে সামান্য আঘাত পাই তার দিকে দ্বিতীয়বার ঘুরে তাকাই না। আর আপনারা তো আমার চরিত্রে দাগ লাগিয়েছেন। আমাকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দেবেন আর আমি সেখানে থেকে বেঁচে ফিরে মাদার ট্রেসার হয়ে সব ভুলে আরেকবার সুযোগ দিব? ভাবেন কি করে এসব? আমি এত দয়ালু মানুষ নই যে আমার সাথে যেমন করবে আমি তাকে তেমন ফেরত দিতে পারি। আমার কাছে নিজের সেলফ রেসপেক্ট অনেক বড়। আর হ্যাঁ, যেখানে আপনাদের মাফ করার প্রশ্ন ওঠে না সেখানে আরেকবার সুযোগের কথা কোথা থেকে আসে? মানুষকে সুযোগ দেয়া হয়, কিন্তু মানুষরূপী কালসাপকে নয়। একবার দূরে ছুঁড়ে মেরেছেন তাই বলে দ্বিতীয়বার মারবেন না তার কি গ্যারান্টি? ভালো চাইলে নিজের ওই বদনখানি আমাকে দেখাতে এসেন না, নয়তো সেটা নষ্ট হতে একদিনও সময় লাগবে না। আমি জানি রায় আমার মাপ হবে না, তবুও বেহার মতো তোমার কাছে ছুটে আসি। তোমায় যদি আমার প্রতি একটু দয়া হয় তার জন্য। রাস্তার কুকুরগুলোও না আপনাদের থেকে অনেক ভালো। ওদের একদিন যত্ন করলে বহুদিন মনে রাখবে, কিন্তু আপনাদের দ্বিতীয়বার সুযোগ দিলে যতটুকু আমার সেলফ রেসপেক্ট আছে তাও খোয়াবে। আপনি না কত বড় আত্মসম্মানী লোক, তো কোথায় গেল আপনার আত্মসম্মান? আমি তো আবার চেহারা আপনাকে দেখাতে যাইনি, তাহলে আপনি কেন ইউকে থেকে ফিরে এসে আমার কাছে চলে এসেছেন? আমি হলো তো জীবনেও আসতাম না। থুথু ফেলি আপনার ওই আত্মসম্মানের। একটা কথা জানেন তো মিস্টার রোশন দেওয়ান, নকলের পেছন ছুটতে ছুটতে মানুষ এক সময়ে বুঝতে পারে সে কি পেতে গিয়ে কি হারিয়ে ফেলেছে। দুটো সময় মানুষ অন্যকে মূল্য দেয়। এক,
পাওয়ার আগে, 2 হারিয়ে যাওয়ার পর। থাকতে তো মূল্য দেননি, তাই হারিয়ে যাওয়ার পর আমার মূল্য বুঝে কি লাভ হবে? সত্যি কথা বলতে আপনি আমায় কখনো ভালোই বাসেননি। ভালোবাসলে কখনো আমার সাথে এরকমটা করতে পারতেন না। আপনার বুক কেঁপে উঠতো। মিথ্যে অপবাদগুলো দেওয়ার আগে, আমার চরিত্রে কালি ল্যাপটানোর আগে সব যাচাই বাছাই করতেন। আপনি আমার সাথে অভিনয় করেছেন, খুব সূক্ষ্ম অভিনয়। আর আমি আপনার অভিনয় বুঝতে না পেরে পাগলের মতো আপনাকে ভালোবেসেছি। কারোর উপর বেশি গললে তাকে ভেঙে পড়তেই হয়। তাহলে আমার ক্ষেত্রে কেন হবে না বলুন? জীবনে এরকম 2-একটা আঘাত পেতে হয়, নয়তো ঘুরে দাঁড়ানো যায় না। কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া যায় না। আমি মনে করি প্রত্যেকের বড় আঘাত পাওয়া উচিত। এতে কাছের মানুষগুলোকে তো চেনা হয়। সব তুমি বলবে, আমায় কিছু বলতে দিবে না? বলার মতো কিছু বাকি রেখেছেন? আমি জানি আপনি আমাকে কখনোই ভালোবাসেননি। আপনি এখন আমার কাছে এসেছেন অনুশোচনার কারণে। যখন থেকে জানতে পেরেছেন আমার সাথে আপনি অন্যায় করেছেন, তখন থেকে আপনি ভেতরে ভেতরে দাবানলে দগ্ধ হচ্ছেন। সেই দাবানলের হাত থেকে রক্ষা পেতে আমার পানে ছুটে এসেছেন। কিন্তু আমি আপনাকে, যারাকে আর তৃতীয় সেই দুমুখ সাপকে কখনোই মাফ করব না। পুড়তে থাকুন আগুনে, দেখুন কিরকম লাগে। এর থেকে বহু গুণ বেশি আমি জ্বলেছি, পুড়েছি। তখন তো বেশ মজা নিয়েছিলেন। আমিও নিতে থাকি। আপনাদের মাফ করলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। তা তো আমি চাই না। নাও গেট লস্ট। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। দয়া করে আমাকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দিন। আমাকে আমার মতো থাকতে দিন। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তবুও আমি থেমিনি। এত কথা শোনাই, তারপরেও এই শরম হয় না। শারমিন চলে এলো। আমি ওর সাথে বের হতে নিলেই রোশান আমার হাত ধরে আটকালো। আমি রাগে তার হাত থেকে নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু এক চুলও নড়াতে পারলাম না। চেঁচিয়ে বললাম, হাত ছাড়ুন আমার। এটা কোন ধরনের অসভ্যতামি? পাবলিক প্লেসে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। রোশান, হাত ছাড়ুন বলছি। শারমিন রেগে বল, তানভীর, গরুর গোশতের তরকারি দিব? আমি মনে মনে ভাবি, এই তো আমার সুযোগ। এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ফট করে বলে উঠি, মামি, ওকে গোস্ত দিন, ওর অ্যালার্জির সমস্যা। গরুর গোস্ত খেলে শরীর অনেক চুলকায়। তবে আপনি চাইলে ওকে মূলা দিয়ে যে শুটকি রান্না করেছেন সেই তরকারি দিন। ভাইয়ার তো মূলা অনেক পছন্দ। ভাইয়ের মূলার তরকারি পেলে আর কিছুই লাগে না। এখন যদিও মূলার সিজন নয়, কিন্তু পরশু চড়া দামে যে হাইব্রিড মূলাগুলো খালামুলি বাজার থেকে কিনে এনেছিল, সেগুলো ওর জন্য কিনে আনছিল। ভাইয়া কবে থেকে বলছে, আম্মু মূলা তরকারি রান্না করো। তার জন্য তো আজকে রান্না করেছে। ভাইয়া রেগে আমার দিকে তাকালো। আসলে তায়াং ভাইয়া মূলার গন্ধই সহ্য করতে পারে না। মূলা খাওয়া তো দূরে থাক, যেদিন বাসায় মূলার তরকারি রান্না হবে সেদিন ভাইয়া বাসায় খাবে না। তাই খালামণি বাসায় এই সবজিটা আনেই না। খালামণি শুধু তার জন্য আধা কেজি মূলা এনেছিল, তা দিয়ে তরকারি রান্না করেছে, তাও শুধু তার একার জন্য। তন্দি মিটমিট করে হেসে কিছু বলতে চাইলে আমি ওকে ইশারায় চুপ করে থাকতে বলি। তন্দিও চুপ হয়ে যায়। আমার সাথে সুর মিলিয়ে বলে, হ্যাঁ মামি, আমার ভাইয়া মূলার তরকারি অনেক পছন্দ করে। আপনি ভাইয়াকে অন্য কোনো তরকারি দিয়েন না, শুধু মূলাই দেন। মামি তো আমাদের কথা সত্যি ভেবে নিল। মূলার তরকারির বাটি হাতে নিয়ে বাটির অর্ধেক ভাইয়ার প্লেটে তুলে দিল। ভাইয়া চোখ বড় বড় করে তার প্লেটের দিকে তাকিয়ে রইল। খালামণি নামাজ পড়তে চলে গেছে। সে থাকলে এই শয়তানি করতে পারতাম না। এরাজ ভ্রু কুচকে তায়াং ভাইয়াকে জিজ্ঞেস করলো, কি রে তায়াং, তোর আবার এই তরকারি কবে থেকে এত ফেভারিট হলো? আমি তো জানতামই না। তুই সত্যি আমাদের তায়াং তো, যে কিনা আউচ। এরাজ পুরো কথা শেষ হওয়ার আগে আমি আমার বা হাত দিয়ে তার বা হাতে একটা চিমটি মারলাম। সে আউচ বলে আমার দিকে তাকিয়ে বলল, চিমটি মারো কেন? এদিকে আসেন, কানটা এদিকে বাড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি কথা? এনাজ কান বাড়িয়ে দিতেই আমি বললাম, তায়াং ভাইকে চালাচ্ছি, একদম ওর পক্ষ নেবেন না, তাহলে কিন্তু ওই পুরো বাটির মূলের তরকারি আপনাকে খাবো। না না, আমার মূলা পছন্দ নয়, আমি আর কিছু বলবো না। তায়াং ভাইয়া হুঙ্কার মেরে বলল, তোরা ফিসফিস করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস, তাই না? একবার শুধু অপেক্ষা কর, শাকচুন্নি, তোর খবর আছে। তায়াং ভাইয়া কাদো কাদো মুখে প্লেট থেকে এক টুকরো মূলা নিয়ে মুখে দিল। বেচারার বোধ হয় ভেতর থেকে সবকিছু গুলিয়ে আসছে। একবার মুখ বাঁকিয়ে এক হাতে মুখ আটকে রাখলো। এখন বেচারা পারছে না উঠে যেতে। কোনো রকম সেটাকে গিলে আমার দিকে তাকিয়ে বলল, হাতি ফাঁদে পড়লে চামচিকাও লাথি মারে।
নূর আপু মিটমিট করে হেসে তাকে বলল, তানবিন ভাইয়া আপনার না এটা পছন্দ, তাহলে খাচ্ছেন না কেন? আমি তায়াং ভাইয়াকে এক চোখ মেরে নূর আপিকে বললাম, এত কম দেখে ভাইয়া বোধহয় খেতে চাইছে না। মামি ওকে পুরো বাটির তরকারি দেন, নয়তো ভাইয়া আজ ভাত খাবে না। মামি তায়াং ভাইকে বলল। তানভীর, আরো তরকারি লাগবে? তায়াং ভাইয়া মাথা উঁচু করে কাদো কাদো মুখে প্লেটের ভাত নাড়তে নাড়তে বলল। না মামি। আমি শয়তানি হাসি দিয়ে চেঁচিয়ে বললাম, আরে ভাইয়া লজ্জা পাস কেন? আমরাই তো। আহারে ভাই আমার বেচারা এত দিন পর প্রিয় খাবার দেখে খুশিতে বোধহয় চোখে পানি চলে আসছে, খুশিতে খেতেই পারছে না। ভাইয়া তুই দেখিয়ে দে, তুই সব তরকারি শেষ করে দিবি। তায়াং ভাইয়া কাউকে ভয় পায় নাকি? এনাজ বলল। হ্যাঁ তায়াং, দেখিয়ে দে, তুইও পারিস। তায়াং ভাইয়া মাথা উঠে কটমট করে এনাজের দিকে তাকিয়ে বলল, শালা তুইও ওদের মতো শুরু করছিস। এনাজ দাঁত বের করে একটা হাসি দিল। আমরা সবাই মিটমিট করে হাসছি। মামি ডাল আনতে কিচেনের দিকে চলে গেল। তায়াং ভাইয়া আমাদেরকে হাসতে দেখে আরো রেগে গেল। অল্প একটু ভাতের সাথে মূলার তরকারি মেখে মুখে দিতে ওয়াক ওয়াক করে মুখে হাত দিয়ে বেসিনের দিকে ছুটে গেল। একদম ঠিক হয়েছে, এবার বোঝ মজা, আমার সাথে লাগার মজা এবার হাড়ে হাড়ে টের পাবি। ভাইয়া উঠে বেসিনের দিকে যেতেই খাবার টেবিলে উচ্চ হাসির রোল পড়ল। এক্স মানেই হলো কালসাপ। এতদিন আমি এই কথাটা বিশ্বাস না করলেও এখন তা মনে প্রাণে বিশ্বাস করি। যখনই আপনি সব ভুলে নতুন করে জীবন শুরু করবেন, তখনই আপনার জীবনটাকে তেজপাতা থেকে বাঁশপাতা বানাতে এদের ফের আগমন হবে। আপনি যদি তার মিষ্টি কথার ফাঁদে পড়ে যান, তাহলে আর একটা বাঁশ পাওয়ার জন্য তৈরি হন। অবশ্য বেঈমানকে তো কখনো দুটো সুযোগ দেবেন না। যে আপনাকে চরম মুহূর্তে ফেলে নিজে গা সারা ভাব নিয়ে পালিয়েছিল, তাকে দ্বিতীয়বার বিশ্বাস করলে তো দ্বিতীয়বার ঠকলেন। কালসাপকে বিশ্বাস করলে আপনার ছোবল খেতে হবে। তেমনি এই এক্স নামক মানুষটাকে বিশ্বাস করলেও ধোঁকা পাবেন। তবে সবাই এক নয়, কিন্তু সিংহভাগেই কালসাপের সাথে তুলনীয়। ক্যাফেতে বসে আছে আমি ও শারমিন, দুজন একসাথে ফুচকা খেতে এসেছি। তায়াং ভাইয়ার থেকে 500 টাকা লাভ করেছি শুনেই শারমিন ঝেঁকে ধরলো ট্রিট দিতে হবে। এরকম দু একটা বেস্ট ফ্রেন্ড থাকলে সাইড ব্যাগ খালি হতে 2 দিনও লাগে না। মনটা বেশি একটা ভালো নেই। সকালে নূর আপি ও মামি চলে গেছে। বাসায় থাকলে খারাপ লাগবে বলে কলেজে চলে এসেছি। তন্নি আসেনি, ওর ক্লাসে ঢুকে গেছে, নয়তো আমাদের সাথে চলে আসতো। বিজনেস ম্যাথ ক্লাস ফাঁকি দিয়ে চলে এসেছি ক্যাফেতে। মোবাইলে স্ক্রল করছিলাম, হঠাৎ শারমিন বলল, এই নোভা দেখ। কি দেখবো? মোবাইলের থেকে চোখ তো উঠা, তবেই না দেখতে পাবি। মোবাইলটা একটু রাখ। এভাবেই বল না। তুই কি মোবাইলের থেকে মাথা উঠাবি? আমি ঈষৎ বিরক্ত মাখা মুখ নিয়ে শারমিনের দিকে তাকিয়ে বললাম, ওই চেমড়ি হইছে কি? কোনার টেবিলের দিকে তাকা। সাদা কালার ফুল হাতা টি শার্ট পরা ছেলেটার দিকে একটু ভালো করে নজর রাখ। আমি সেদিকে না তাকিয়ে ওদের দিকে তাকিয়ে বললাম, এত বড় গদ্য না বলে সরংশ বল। ওই ছেলেটা কিছু সময় পরপর তোর দিকে তাকাচ্ছে, হাব ভাব ভালো ঠেকছে না আমার। ছেলেটা না হয় আমার দিকে তাকাচ্ছে, কিন্তু তুই এত ওই ছেলের দিকে তাকাচ্ছিস কেন? আমার তো তোর হাব ভাব ভালো মনে হচ্ছে না। এর জন্য কারো ভালো করতে নেই। আচ্ছা বল, কোন ছেলে? কোনার টেবিলের একটা ছেলে বসে আছে। কোন ছেলে না কোন ছেলে বসে, কথা পুরো শেষ করতে পারলাম না। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই সারা শরীরের রক্ত গরম হয়ে গেল। কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। এই বেশরম ছেলে আমাকে ফলো করা ছাড়েনি। আমি তাকাতেই রোশন এক ভুবন ভুলানো হাসি দিল। তাতে রাগ কমার বদলে আরো বেশি বেড়ে গেল। দ্রুত মাথা ঘুরিয়ে ফুঁসতে লাগলাম। শারমিন আমাকে এই অবস্থায় দেখে বলল, এই তুই ঠিক আছিস তো? মাঝে মাঝে তোর কি হয়? তুই কি ছেলেটাকে চিনিস? হুম। কে উনি? তোকে আমার বিষাক্ত অতীতের কথা বলেছিলাম না, সেই বেইমান ছেলে। আমার কথা শুনে শারমিনও ফোঁস করে রেগে গেল। ঝাঝালো গলায় বলল, ওই হারামজাদে এখন কি করে? ওর সাহস কি করে হয় তোকে ফলো করার? ইচ্ছে তো করছে গিয়ে ঠাটিয়ে এক চড় মেরে আসি। ছেলে মানুষ যে এতটা খারাপ হতে পারে তা এর কথা তুই না বললে জানতেই পারতাম না। বাদ দে, ওইদিকে আর তাকাস না। এখন কি চলে যাবি? প্রশ্নই ওঠে না। আমি পিছুটান রাখি না। অতীত নিয়ে মন খারাপ করে পড়ে থাকার মতো মেয়ে এই নোভানা। ফুচকা দিয়ে গেলে খেয়ে এখান থেকে বিদায় হব। একে 2 চোখে আমি সহ্য করতে পারি না। ফুচকা অর্ডার দিয়েছি, না খেয়ে কি করে যাই? তুইও না কি যে বলিস। ওকে, তুই যা ভালো মনে করিস। মোবাইল ব্যাগে রেখে শারমিনের সাথে কথা বলায় মনোযোগ দিলাম।
মুখে যতই অস্বীকার করি অতীত নিয়ে মন খারাপ করি না, কিন্তু যখন মনে পড়ে তখন নিজেকে আটকে রাখা খুবই দুঃসাধ্য হয়ে যায়। আমি যে আমার মাঝে থাকি না, ভেতর থেকে কান্নাগুলো গলায় এসে দলা পাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। ফুচকা দিয়ে যেতেই আমি ও শারমিন দুজন হাসি ঠাট্টা করতে করতে ফুচকা মুখে পুড়তে লাগলাম। না চাইতেও চোখটা রোশানের দিকে বারবার চলে যাচ্ছে। এই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি। বিনিময়ে নিজের চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ ও ধোঁকা ছাড়া কিচ্ছু পেলাম না। দ্রুত খাওয়া শেষ করে ফেললাম। শারমিনের হাতে টাকা দিয়ে ওকে বিল পে করতে বলে আমি ক্যাফের সামনে দাঁড়িয়ে রইলাম। রোশান আমাকে একা দেখে দ্রুত আমার সামনে এসে বলল, কেমন আছো রায়? আমি তার দিকে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বললাম, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? প্রয়োজন মনে করছি না। আমাকে কি মাফ করে দিয়ে আরেকবার সুযোগ দেওয়া যায় না? জীবনেও না। আমাকে তো ভুল বোঝানো হয়েছিল, তুমি তো সব জানো, তবুও কেন আমার উপর এত আক্রোশ তোমার? আপনার মতো বেহায়া না দুটো দেখিনি আমি। মানুষ কতটা নির্লজ্জ বেশরম হলেও নিজের চেহারাটা আমাকে দেখাতে আসতে পারে তা আমি ভেবেই পাই না। হ্যাঁ, মানলাম আপনাকে ভুল বোঝানো হয়েছিল। আচ্ছা আমায় বলুন তো, আপনি কি অবুঝ, নাবালক বাচ্চা ছেলে? আপনাকে কেউ মিথ্যে বানিয়ে বলবে, এডিট করা ছবি দেখাবে, চোখের ধোকা দেবে, আর আপনি যাচাই বাছাই না করে একটা মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে দেবেন? এসব মন গড়া কাহিনী না আমায় শোনাতে আসবেন না প্লিজ। আপনাদের তিনজনকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। ভেতর থেকে মাফ নামক শব্দটাই আসে না। আমি এত মহান মানুষ নই, যার কাছ থেকে সামান্য আঘাত পাই তার দিকে দ্বিতীয়বার ঘুরে তাকাই না। আর আপনারা তো আমার চরিত্রে দাগ লাগিয়েছেন। আমাকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দেবেন, আর আমি সেখানে থেকে বেঁচে ফিরে মাদার থ্রেসার হয়ে সব ভুলে আরেকবার সুযোগ দিব? ভাবেন কি করে এসব? আমি এত দয়ালু মানুষ নই যে আমার সাথে যেমন করবে আমি তাকে তেমন ফেরত দিতে পারি। আমার কাছে নিজের সেলফ রেসপেক্ট অনেক বড়। আর হ্যাঁ, যেখানে আপনাদের মাফ করার প্রশ্ন ওঠে না সেখানে আরেকবার সুযোগের কথা কোথা থেকে আসে? মানুষকে সুযোগ দেয়া হয়, কিন্তু মানুষরূপী কালসাপকে নয়। একবার দূরে ছুঁড়ে মেরেছেন তাই বলে দ্বিতীয়বার মারবেন না তার কি গ্যারান্টি? ভালো চাইলে নিজের ওই বদনখানি আমাকে দেখাতে এসেন না, নয়তো সেটা নষ্ট হতে একদিনও সময় লাগবে না। আমি জানি রায়, আমার মাপ হবে না, তবুও বেহার মতো তোমার কাছে ছুটে আসি। তোমায় যদি আমার প্রতি একটু দয়া হয় তার জন্য। রাস্তার কুকুরগুলোও না আপনাদের থেকে অনেক ভালো। ওদের একদিন যত্ন করলে বহুদিন মনে রাখবে, কিন্তু আপনাদের দ্বিতীয়বার সুযোগ দিলে যতটুকু আমার সেলফ রেসপেক্ট আছে তাও খোয়াবে। আপনি না কত বড় আত্মসম্মানী লোক, তো কোথায় গেল আপনার আত্মসম্মান? আমি তো আমার চেহারা আপনাকে দেখাতে যাইনি, তাহলে আপনি কেন ইউকে থেকে ফিরে এসে আমার কাছে চলে এসেছেন? আমি হলে তো জীবনেও আসতাম না। থুথু ফেলি আপনার ওই আত্মসম্মানের। একটা কথা জানেন তো মিস্টার রোশন দেওয়ান, নকলের পেছন ছুটতে ছুটতে মানুষ এক সময়ে বুঝতে পারে সে কি পেতে গিয়ে কি হারিয়ে ফেলেছে। দুটো সময় মানুষ অন্যকে মূল্য দেয়, এক পাওয়ার আগে, দুই হারিয়ে যাওয়ার পর। থাকতে তো মূল্য দেননি, তাই হারিয়ে যাওয়ার পর আমার মূল্য বুঝে কি লাভ হবে? সত্যি কথা বলতে আপনি আমায় কখনো ভালোই বাসেননি। ভালোবাসলে কখনো আমার সাথে এরকমটা করতে পারতেন না। আপনার বুক কেঁপে উঠতো মিথ্যে অপবাদগুলো দেওয়ার আগে, আমার চরিত্রে কালি ল্যাপটানোর আগে সব যাচাই বাছাই করতেন। আপনি আমার সাথে অভিনয় করেছেন, খুব সূক্ষ্ম অভিনয়, আর আমি আপনার অভিনয় বুঝতে না পেরে পাগলের মতো আপনাকে ভালোবেসেছি। কারোর উপর বেশি গললে তাকে ভেঙে পড়তেই হয়, তাহলে আমার ক্ষেত্রে কেন হবে না বলুন? জীবনে এরকম দু একটা আঘাত পেতে হয়, নয়তো ঘুরে দাঁড়ানো যায় না, কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া যায় না। আমি মনে করি প্রত্যেকের বড় আঘাত পাওয়া উচিত, এতে কাছের মানুষগুলোকে তো চেনা হয়। সব তুমি বলবে, আমায় কিছু বলতে দিবে না? বলার মতো কিছু বাকি রেখেছেন? আমি জানি আপনি আমাকে কখনোই ভালোবাসেননি। আপনি এখন আমার কাছে এসেছেন অনুশোচনার কারণে। যখন থেকে জানতে পেরেছেন আমার সাথে আপনি অন্যায় করেছেন, তখন থেকে আপনি ভেতরে ভেতরে দাবানলে দগ্ধ হচ্ছেন। সেই দাবানলের হাত থেকে রক্ষা পেতে আমার পানে ছুটে এসেছেন। কিন্তু আমি আপনাকে, যারাকে আর তৃতীয় সেই দুমুখ সাপকে কখনোই মাফ করব না। পুড়তে থাকুন আগুনে, দেখুন কিরকম লাগে। এর থেকে বহু গুণ বেশি আমি জ্বলেছি, পুড়েছি। তখন তো বেশ মজা নিয়েছিলেন, আমিও নিতে থাকি। আপনাদের মাফ করলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব, তা তো আমি চাই না। নাও গেট লস্ট, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। দয়া করে আমাকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দিন।
আমাকে আমার মতো থাকতে দিন, চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু তবুও আমি থেমিনি। এত কথা শোনাই, তারপরেও এই শরম হয় না। শারমিন চলে এলো। আমি ওর সাথে বের হতে নিলেই রোশান আমার হাত ধরে আটকালো। আমি রাগে তার হাত থেকে নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু এক চুলও নড়াতে পারলাম না। চেঁচিয়ে বললাম, হাত ছাড়ুন আমার। এটা কোন ধরনের অসভ্যতামি? পাবলিক প্লেসে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। নিজের মঙ্গল চাইলে ওর হাত ছেড়ে দিন, নয়তো অনেক খারাপ হয়ে যাবে বলছি। কিন্তু রোশান কোনো কথা না বলে শক্ত করে আমার হাত ধরে টেনে বাইকের দিকে নিয়ে যেতে লাগলো। আমি আর এক হাতে ওর হাত টেনেও ছোটাতে পারছি না। কালো একটা প্রাইভেট কারের সামনে এসে দরজা খুললো। আমাকে ভেতরে নিয়ে যাওয়ার আগেই আরেকটা হাত এসে ঝাটকা মেরে রোশানের থেকে আমাকে তার কাছ থেকে টেনে নিয়ে বলল। আমি তাকিয়ে দেখি এনাজ রাগী চোখে রোশানের দিকে তাকিয়ে আছে। আমি বিস্মিত চাহনিতে বললাম, আপনি এখানে? কোথা থেকে আমদানি হলেন? একদম হিরোর মতো এন্ট্রি মারলেন যে। তাই জিজ্ঞেস করলাম আর কি। এনাজ আমাকে চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কেন, খুব বেশি অসুবিধা হয়ে গেছে তোমার? কি যা তা বলেন? আপনি এসে বরং ভালো করেছেন। দেখুন না উনি আমার সাথে কি অসভ্যতামি করছে। তা তো দেখতেই পাচ্ছি। রোশানের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? রাস্তার মাঝখানে ওর হাত ধরে টানাটানি করছেন কেন? রোশান কোনো কথা বলল না। ভ্রু কুচকে এনাজ আমাকে যে হাতে ধরে রেখেছে সেদিকে তাকিয়ে রইল। এনাজ রাগী কণ্ঠে বলল, আমি কিছু জিজ্ঞেস করছি, কি সমস্যা আপনার? কোন সাহসে আপনি ওর হাত ধরেছিলেন? রোশান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যেই সাহসে আপনি ওর বাহুতে হাত রেখেছেন সেই সাহসে। এনাজ রেগে গেলে কেন জানি আবার ভীষণ ভয় করে। মনে হয় এই বুঝি আমার গালে ঠাস করে একটা দিয়ে বসলো। কিন্তু এনাজ সেরকম কিছু এখনো করেনি। তবুও মনের ভয়। এনাজ কিছুটা দম নিয়ে বলল, মুখ সামলে কথা বলুন। পাবলিক প্লেসে চুপচাপ আছি বলে আপনি যা খুশি তা বলে যাবেন আর আমি সবকিছু হজম করে নেব, এমনটা যদি ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন। রোশান হাত মুঠো করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। এনাজ আমার বাহুতে তার এক হাত পেঁচিয়ে জোরে নিজের সাথে চেপে ধরে রোশানকে আঙুল দিয়ে শাসালো। তারপর উল্টো দিকে নিয়ে যেতে লাগলো। রোশান একবারের জন্য আটকালো না। জোরে গাড়ির দরজায় লাথি মেরে রাগে ফুঁসতে লাগলো। এনাজ দুই আঙুল দিয়ে আমার মুখটা পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে নিল। আমি কোনো কথা না বলে চুপচাপ তার সাথে চলতে লাগলাম। মুহূর্তের মধ্যে সবকিছু এত দ্রুত ঘটলো যে আমার মাথার সব তাল গোল পাকিয়ে গেল। ভাই, তোর যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকতে মন চায় তাহলে থাকবি, না থাকতে মন চাইলে নিজ দায়িত্বে বের হয়ে যাবি। কিন্তু আমার পার্সোনাল বিষয়ে নাক গলাতে আসলে দুই আঙ্গুল দিয়ে ফিক্কা ব্লক লিস্টে ফেলাই দিন। ফেসবুক প্রোফাইলের বায়োতে এই কথাগুলো লিখে রাখছি। তবুও যত চুলকানি পাবলিক আমার কপালেই জোটে। একটু আগে মেয়ের নাম দিয়ে খোলা ফেক আইডির এক ছেলে ইচ্ছে মতো জ্বালাচ্ছিল, তাই তাকে দুই আঙুলে ফিক্কা ব্লক লিস্টে ফেলে দিছে। এবার আবার ব্লক লিস্টে আত্মীয় স্বজনের সাথে থাকুক। একটু বই নিয়ে বসেছিলাম, কিন্তু ফলাফল জিরো। কয়েক পেজ উল্টিয়ে পাল্টিয়ে মোবাইলটা হাতে নিলাম। তারপর বাকিটা ইতিহাস। তন্নি আমার পাশে শুয়ে কার সাথে জানি চ্যাটিং করছে। মাঝে মাঝে মুচকি হাসছে। এর লক্ষণ আমার ভালো ঠেকছে না। সময় এখন রাত 10টা, কিন্তু তায়াং ভাইয়া বাইরে থেকে আসেনি। তন্নিকে আবারও মুচকি হাসতে দেখে জোরে এক ঠেলা মেরে জিজ্ঞেস করলাম, এই তোর কি হয়েছে রে? তুই এমন মুচকি মুচকি হাসতেছিস কেন? হ্যাঁ, নয়া নয়া প্রেমের লক্ষণ মনে হচ্ছে। আরে ধুর, তুমি যে কি বলো না। কার সাথে চ্যাটিং করছিস? এক ফ্রেন্ডের সাথে। ও, আমি ভাবলাম প্রেমে পড়েছিস। তন্নি, বলো। তোকে কিছু কথা জিজ্ঞেস করার ছিল। বলো। আমার দিকে তাকা, মোবাইল রাখ। তন্নি হাতের মোবাইলটা রেখে উঠে বসলো। তারপর আমার চোখে চোখ রেখে বলল, রেখেছি, এবার বলো। আজকে দুপুরে একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? বলছি। তন্নিকে ক্যাফেতে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললাম। রোশানের কোনো কথা লুকালাম না। এনাজের হিরোর মতো এন্ট্রির কথাও বললাম। তন্নি সব শুনে বিস্মিত চোখে বলল, আচ্ছা, এত কিছু ঘটে গেছে? জি হ্যাঁ। এখন আমাকে এটা বল, এনাজ কি তোর কাছে গিয়েছিল? নয়তো ও জানলো কি করে আমি ওই ক্যাফেতে আছি? হ্যাঁ, এনাস ভাইয়া তো আমার কাছে এসেছিল। তোমার রুমে নাকি তোমাকে খুঁজে এসেছে, কিন্তু পাইনি। আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায়। আমি ওই ক্যাফের নাম বলে দিলাম। এনাজ কেন এসেছিল সেই বিষয়ে কি কিছু বলেছিল? আমি জিজ্ঞাসা করেছিলাম, হঠাৎ ভাইয়া
আপনি কলেজে? উনি বলল কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যায়। তারপর যখন তোমার কথা বললাম, সে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। সত্যি উনি যদি সঠিক সময়ে না যেত তাহলে ওই রৈশূন্যই আমাকে আজ তুলেই নিয়ে যেত। জানিস, এনাজ ওই কাহিনী ঘটার পর আমার সাথে কোনো কথা বললো না, থমথমে গলায় শুধু বলল,